আমরা একাদশ শ্রেণীর ক্যালকুলাস সংক্রান্ত চতুর্থ লেসনে যাচ্ছি। এখানে আমরা ইন্টিগ্রেশন বিষয়ে আলোচনা করব। ইন্টিগ্রেশনের প্রাথমিক পাঠে আমরা দেখেছি যে ইন্টিগ্রেশন হলো নাথিং বাট এ টাইপ অফ সামেশন when the variable is continuous one and single valued function, then we may make the integration instead of summation. সামেশনের জায়গায় আমরা ইন্টিগ্রেশন করতে পারি যখন ভ্যারিয়েবলটা কিন্তু কন্টিনিউয়াস। যাই হোক, এখানে একটা ফাংশন নিয়ে আমরা শুরু করছি। বলছি ডিডিএক্স অফ এফ এক্স সমান স্মল এফ এক্স, একটা ডিফারেন্সিয়েশনের সংক্রান্ত কথা বলা আছে। ডিডিএক্স অফ এফ এক্স, ক্যাপিটাল এফ এক্স, তার ডিডিএক্স করা হয়েছে, তার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট সমান এফ অফ স্মল এফ অফ এক্স, এটা ধরে নিলাম। তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে ডি এফ এক্স, ডি অফ ক্যাপিটাল এফ এক্স ইকুয়ালস টু এফ স্মল এক্স ডিএক্স। এবার উভয় পক্ষে ইন্টিগ্রেশন করেছি। ইন্টিগ্রেশন, দিস ইজ দ্য সাইন অফ ইন্টিগ্রেশন। সাইন অফ ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশনের তো মূল কথাটাই আসছে সামেশান থেকে, এবং সামেশানের সামেশান বানান লিখতে গেলে যে প্রথমে এস কথাটা আসে, সেই এসটাকে বাড়িয়ে প্রকাশ করা হয় ইন্টিগ্রেশনে। এইবার দেখো, যদি আমাদের এখানে এই রকম হয় ডি এফ এক্স, ডি এফ এক্সের ইন্টিগ্রেশন সমান ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স, তাহলে আমরা এইখান থেকে একটা কথা বলতে পারি যে এফ এক্স, ক্যাপিটাল এফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। কেন এই রকম বলা গেল? প্রশ্ন হলো সেটাই যে কি বলা গেল, এফ এক্স সমান এই লাইনটা থেকে ডি অফ ক্যাপিটাল এফ এক্স, কেমন ধরো তোমার ডিএক্স আছে, একটা স্ট্রেট লাইন নিলাম, তাতে একটা লেন্থ নিয়েছি এক্স, 0 to a, এই লেন্থটা হলো গিয়ে তোমার এক্স। এটাকে অত্যন্ত ছোট ছোট ডিএক্সে ভেঙে নিলাম, আরও ছোট, যতটুকু দেখাচ্ছি তার থেকেও ছোট। তাহলে এই ডিএক্সগুলোকে আমি যদি যোগ করি কাকে পাবো বলো তো? হোল এক্সটাকে পাবো না? এবং এখানে কি এক্স এক্স পেয়ে পাচ্ছি। এখানে কি বলা হয়েছে দেখো তো, এখানে এক্সের কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে এই ডিএক্সগুলো আস্তে একদম প্রত্যেকটা ভ্যালু পেতে পেতে আরেক প্রান্তে যাচ্ছে। তাহলে এখানে এক্স হলো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়ালস টু এক্স। তাহলে আমরা একই লজিকে বলতে পারি ইন্টিগ্রেশন ডি অফ এফ এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এফ এক্স, ডি অফ ক্যাপিটাল এফ এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এফ এক্স সমান এফ এক্স ডিএক্স। এইটাই আমরা কীভাবে ভাবতে পারি, ধরো তুমি এইখানেতে ক্যাপিটাল এফ এক্সের জায়গায় তুমি বসিয়ে নাও, ক্যাপিটাল এফ এক্সের জায়গায় তুমি বসিয়ে নাও সাইন এক্সকে। ধরো তোমার ডিডিএক্স অফ সাইন এক্স আছে, সমান কত হয়? কোসাইন এক্স। তাহলে দেখো এইখানেতে তুমি এইভাবে লিখতে পারো, পরের লাইনটা যেভাবে প্রথমে লিখলে ডি অফ সাইন এক্স ইকুয়ালস টু কস এক্স ডিএক্স। এইবার ইন্টিগ্রেশন সাইন দাও, ডি অফ সাইন এক্স ইন্টিগ্রেশন ডি অফ এক্স, মানে কি ছিল? ডিটা থাকছে না, এক্সটা থাকছে। এখানে ডি অফ সাইন এক্স, ডিটা থাকবে না, তাহলে থাকলো সাইন এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। তাহলে কস এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন এটাই হয়, প্লাস একটা কনস্ট্যান্ট আমরা ইউজ করি, সো ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স ইকুয়ালস টু কত দাঁড়ালো? সাইন এক্স প্লাস সি। এখানে কি বলা হয় দেখো, সাইন এক্সে ডিফারেন্সিয়েট করলে কস এক্সকে পায়। তাহলে কস এক্সের আমি ইন্টিগ্রেশন করে সেই সাইন এক্সকে পেলাম। তাহলে এটাকে বলা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন বা অ্যান্টি ডেরিভেটিভ। ডেরিভেটিভ অফ সাইন এক্স কস এক্সকে দেয়, আর কস এক্সের যদি ইন্টিগ্রেশন করি কস এক্স ডিএক্সের, আমরা সাইন এক্সকে পাচ্ছি। তাই এটাকে বলা হতে পারে যে ইন্টিগ্রেশনটাকে অ্যান্টি ডেরিভেটিভও বলা যেতে পারে। এইবার প্রথম ফাংশনটাই চলে আসি, যে ইন্টিগ্রেশন এখানে কী এসেছিল, ডি অফ ক্যাপিটাল এফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, স্মল এফ এক্স ডিএক্স। দেখো এবারে লিমিট চাপালাম। কোন লিমিট? ধরো আমরা প্রথম যে
গত লেসনে দেখেছিলাম যে এইরকম ভ্যারিয়েবল ধরো দিস ইজ এফ এক্স, এটা ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, এটা ভ্যারি করছে ইন দ্য লিমিট কোথা থেকে কোথায়, এ প্রান্তে এ, এই দূরত্বটা বি, ও থেকে ও এ বি, তাহলে ও এ সমান স্মল এ, ও বি সমান স্মল বি। তাহলে এই যে এক্সের যে ভ্যারিয়েশন কোথা থেকে কোথায়, এ থেকে বি পর্যন্ত, সেই রকমই এফ এক্স যে আমাদের ফাংশান ছিল তার যখন ইন্টিগ্রেশনের প্রশ্ন এলো এই এফ এক্স, তাহলে আমি লিমিট দিলাম কোথা থেকে কোথায় ভ্যারি করলো এক্স, এ টু বি, তাহলে বাম পক্ষেও তাই দিলাম। এই নিচের লিমিটটাকে বলা হয় লোয়ার লিমিট, আর উপরে যে লিমিটটা দিলাম তাকে বলা হয় এ, হলো এখানে লোয়ার লিমিট, ওপরের লিমিট বি, এটা হলো আপার লিমিট। এবং এই রকম লিমিটযুক্ত ইন্টিগ্রেশনকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনস উইথ সাচ আপার অ্যান্ড লোয়ার লিমিট ইজ নোন অ্যাজ ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রাল, তাহলে ইন্টিগ্রেশন কী করে, যোগ করে। ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট এ প্রসেস অফ সামেশন। কখন অ্যাপ্লাই করা হয়, when the variable is continuous one. Now let us take a few more functions, and we are to testify whether the antiderivative we get or not. যে আমরা অ্যাকচুয়ালি অ্যান্টি ডেরিভেটিভকে বলতে পারছি কি পারছি না সেটাও আমরা ভেরিফাই করে নেব। দেখো ডিডিএক্স অফ কস এক্স আমরা আগে দেখেছি, ডিডিএক্স ডিফারেন্সিয়েশনে ডিডিএক্স অফ কস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স। তাহলে দেখো আমরা বলতে পারি ডি অফ কস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে দেখো ইন্টিগ্রেশন সাইন মেরে দিই, তাহলে কী হলো, ডি অফ কস এক্স মানে কস এক্স প্লাস সি সমান মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স ছিল, আছে ওইখানে এই সাইনটাকে আমরা এই দিকে করে দিতে পারতাম, হ্যাঁ, মাইনাস এই দিকে করে দিলাম মাইনাস কস এক্স প্লাস সি, তাহলে এইখানে প্লাস হয়ে গেল, তাহলে এটা ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু কত, মাইনাস কস এক্স প্লাস সি। আচ্ছা সিটা কেন দিচ্ছি, আমরা বলি যে অ্যান্টি ডেরিভেটিভ, অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন করে যে ভ্যালুটা পেলাম তার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে অরিজিনালটাকে পাবো। দেখো তুমি এবার ডিডিএক্স অফ যদি আমরা কষি, ডিডিএক্স অফ মাইনাস কস এক্স প্লাস সি, মাইনাস কস এক্স প্লাস সি, হোয়াট উইল ইউ গেট, দেখো কস এক্সের মাইনাস সাইন এক্স একটা মাইনাস আছে, তাহলে প্লাস সাইন এক্স প্লাস ডিডিএক্স অফ সি মানে জিরো, দেন সাইন এক্স। দেখো যেখান থেকে শুরু করলে দেখো এই যে রেজাল্টটা যেটা পেলে ইন্টিগ্রেশনের, তার যদি তুমি কি করেছো এখানে ডিফারেন্সিয়েট করেছো, কাকে পেলে, অরিজিনাল ফাংশন সাইন এক্সকে পেলে। সেই জন্যই বলা হচ্ছে ইট ইজ নাথিং বাট এ প্রসেস অফ অ্যান্টি ডেরিভেটিভস। নাও অ্যানাদার ফাংশন, অ্যানাদার ভেরিফিকেশন, আরেকটা ভেরিফিকেশনে যায় কি, ডিডিএক্স অফ ট্যান এক্স ইকুয়ালস টু তোমরা জানো সেক্স স্কোয়ার এক্স। সো ডি অফ ট্যান এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এবার ইন্টিগ্রেশন বাঁদিকেও দিলাম। এবার দেখো তো সেক্স স্কোয়ার এক্স ডিএক্সের তাহলে ইন্টিগ্রেশন কী লেখা যায়, আমরা সাইডটাকে উল্টো করে যদি লিখি, ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, ডি অফ ট্যান এক্স, ডি অফ এক্স হলে এক্স বেরিয়ে আসে, তাহলে ডি অফ ট্যান এক্সের ট্যান এক্স বেরিয়ে এলো, প্লাস আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালে একটা কনস্ট্যান্ট দেবো প্লাস সি, হোয়ার সি ইজ দ্য ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। সিকে কী বলবো, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলবো, সি ইজ দ্য কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, সিকে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলা হবে, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট নেব, কারণ এটা জেনারেল ফর্মে আমরা লিখছি ভ্যালুটাকে। কারণ আমরা তোমরা দেখলে একটু আগে মাইনাস কস এক্স প্লাস সি এর ডিফারেন্সিয়েট করে সাইন এক্স পেলাম, যদি আমি সিকে নাও দিতাম মাইনাস কস এক্সেরও ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স পেতাম। তাহলে ইন জেনারেল সি দিয়েও যদি এটা হয় তাহলে সি দিয়ে প্রকাশ করলে বিশেষ কন্ডিশনের পরিপ্রেক্ষিতে সি এর বিভিন্ন মান পেতে পারি। তাই এই যে সলিউশন, যে ইন্টিগ্রেশনে যে ভ্যালুটা পেলাম, to give it more general form, we are actually adding the constant of integration c. Now, next problem, ddx of cot x
প্রবলেম নাম্বার সি, ইকুয়ালস টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স। সো ডি অফ cot x equals to what? মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার মাইনাস দিয়ে একটা গুণ করে দিই। দেখো তারপরে ইন্টিগ্রেশন যদি আমরা করি এবং কোসেক স্কোয়ার এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন, তাহলে আমরা কি পেলাম? দেখো ডিএক্স সমান, দেখো মাইনাস ডি তো থাকবে না, ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স হয়, তাহলে এটা হবে মাইনাস কট এক্স প্লাস সি। জাস্ট ইন দিস ম্যানার আমরা প্রত্যেকটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখলাম আর একটা ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস কট এক্স প্লাস সি। আমরা প্রথম থেকে দেখতে যাচ্ছি। ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু কত হলো? ট্যান এক্স প্লাস সি। একইভাবে আমরা দেখেছি ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান আমরা দেখেছি মাইনাস কস এক্স প্লাস সি। একইভাবে আমরা প্রথম উদাহরণে আরেকটাও দেখেছিলাম, একদম প্রথমে যেখান থেকে আলোচনাটা আমরা শুরু করেছিলাম, দেখছিলাম ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স ইকুয়ালস টু সাইন এক্স প্লাস সি। সুতরাং এই ভ্যালুগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, এবং একটা বললামই যে অ্যান্টি ডিফারেন্সিয়েশন। সুতরাং মনে রাখাটা কিন্তু আমাদের একটু সহজই হয়ে যাবে সেইভাবে যদি ট্যালি করে দেখি। দেখো কট এক্সের ডিফারেন্সিয়েশন হয় কোসেক স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স কস এক্সের মাইনাস কোসেক স্কোয়ার হয়, কারণ যাদের সি দিয়ে থাকে জানো, দেখেছো ডিফারেন্সিয়েশন করার সময় একটা মাইনাস আসে। সুতরাং আমরা যদি কট এক্সের ডিফারেন্সিয়েট করতাম মাইনাস কোসেক স্কোয়ার এক্স পেতাম। এবার কোসেক স্কোয়ার এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন করলে তাহলে কী হবে? মাইনাস কট এক্স। ভেরি সিম্পল। এইবার দেখো তারপরে চতুর্থ ফাংশানে যাচ্ছি। আমরা ট্রিকোনোমেট্রিক মূল ফাংশানগুলো নিয়ে একটু ভেবে নিচ্ছি আর কি, এখানে এটা বোঝাই যাচ্ছে। এরপরে তাহলে দেখা যায় ডিএক্স অফ সেক এক্স, ইউ নো দিস ইজ সেক এক্স ইন্টু ট্যান এক্স। তাহলে কি দাঁড়ায়? ডি অফ সেক এক্স ইকুয়ালস টু হোয়াট? sec x into tan x into dx. Let us make the integration. What will you get? Integration sec x tan x into dx, এটা আর লিখছি না, এই ইন্টিগ্রেশনটা করে এখানে বসিয়ে দিচ্ছি। d of sec x, that is your sec x plus c. সুতরাং আমরা এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন sec x tan x into dx, তার ইন্টিগ্রেশন দাঁড়াচ্ছে কি? sec x plus c. নেক্সট, সুতরাং এগুলো প্রতি পদক্ষেপেই আমরা একটা বুঝতে পারছি যে অ্যান্টি ডিফারেন্সিয়েশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট ফাংশন ডিডিএক্স অফ কোসেক এক্স। কোসেক এক্সে যদি আমরা ডিডিএক্স করি তাহলে দেখো আমরা কি পাই? মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। এইবার আমরা কোনাকুনি গুণ করে নিচ্ছি। ডি অফ কোসেক এক্স সমান কোসেক এক্স ইন্টু কট এক্স ইন্টু ডিএক্স। এখানের মাইনাস আছে, দুই পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে নিয়ে এইবার আমরা ইন্টিগ্রেশন চাপিয়ে দিই। তাহলে কোসেক এক্স পড়ে থাকলো প্লাস সি সমান ইন্টিগ্রেশন কোসেক এক্স ইন্টু কট এক্স ইন্টু কট এক্স ইন্টু ডিএক্স। সুতরাং এটাও আমরা পেয়ে গেলাম। আমরা জানি কোসেক এক্সের ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কোসেক এক্স কট এক্স পাই। এখানে আমরা উল্টোটা পেলাম। তাহলে আমরা কোসেক এক্সের ডিফারেন্সিয়েট করেছিলাম, তাহলে কোসেক এক্সকে ফিরে পাবো কোসেক এক্স কট এক্সের ইন্টিগ্রেশন করলে। সুতরাং এখানেও তাই পাওয়া গেল। এইবারে আমরা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের ভ্যালু নিয়ে আমরা একটু আলোচনা করব। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এইটা মনে রাখবে, এটা সমান হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এটা মনে রাখবে, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা খুব সহজভাবে সেটাকে অ্যাপ্লাই করে দেবো। যেমন ধরো তোমার এটা কেন বললাম, দেখো তুমি যদি এখন ডিডিএক্স অফ এটা কষো, তাহলে এক্স টু দি পাওয়ার এনকে পাওয়া উচিত এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। দেখো এন প্লাস ওয়ান তো কনস্ট্যান্ট, তাহলে সেটা বেরিয়ে এলো, তাহলে ওয়ান বাই এন প্লাস ওয়ানকে বের করে দিলাম। এখানে কি থাকলো?
এ দেখো পাওয়ারে যেটা আছে ডিফারেন্সিয়েশনে সেটা বেরিয়ে গেল, পাওয়ারে 1 কমলো এক্স টু দি পাওয়ার এন, সি এর ডিফারেন্সিয়েশন প্লাস 0, দেখো এটা কেটে গেল, কাকে ফিরে পেলে? এক্স টু দি পাওয়ার এনকে। দেখো তোমার যে ইন্টিগ্রেশন যে ফাংশনটার করেছিলে তাকে কিন্তু ফিরে পেলে। সুতরাং আমরা ইন্টিগ্রেশন করে যে ফাংশন যে ভ্যালুটা পাচ্ছি তার ডিফারেন্সিয়েট করলে মূল যে ফাংশনের ইন্টিগ্রেশন করেছি তাকে ফেরত পেতে পারি। তাহলে দেখো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 7 ইন্টু ডিএক্স কী হবে, পাওয়ারে 1 বাড়লো, তাহলে এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1, নিচে সেটাই বসলো প্লাস সি। এটা সহজভাবে মনে রাখতে পারবো আমরা। অতএব এটা থেকে আমরা কি পেয়ে যাচ্ছি নেক্সট, সমান সমান এক্স টু দি পাওয়ার 8/8 প্লাস সি। সুতরাং খুব সহজভাবে আমরা এইভাবে ইন্টিগ্রেশন করতে পারবো। যদি এক্স টু দি পাওয়ার মানে ভ্যারিয়েবলের টু দি পাওয়ার সামথিং থাকে, তাহলে যত আছে পাওয়ারে তার থেকে 1 বাড়িয়ে দাও। সেটা এনটা ফ্র্যাকশান হতে পারে, মাইনাস নেগেটিভ নাম্বার হতে পারে, এনি নেগেটিভ ফ্র্যাকশান হতে পারে, এনের ভ্যালু যে যাই হোক না কেন সেখানে আমরা অনুরূপভাবে ইন্টিগ্রেশনের ফর্মুলা প্রয়োগ করব। নেক্সট আমরা আরও কিছু ইন্টিগ্রেশন করে আমাদের যে শেখা হলো সেই শেখাটা আরও ভালো করে ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে আমরা 2 রকম ইন্টিগ্রেশন দেখেছি, একটা ডেফিনিট ইন্টিগ্রাল, একটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন। এবার আমরা প্রথমে একটা ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছি, এখানে লোয়ার লিমিট থেকে আপার লিমিট দেওয়া আছে, লোয়ার লিমিট 3, আপার লিমিট 6, ইন্টিগ্রেশন টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইন্টু ডিএক্স। এখনই এই যে আমরা শিখলাম না এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান আমরা কত দেখলাম, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। আমরা এইটারই প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে দেখো এইখানে যখন আমরা ইন্টিগ্রেশন করছি 2x স্কোয়ার ডিএক্স, তাহলে কত হবে 2 ইন্টু এক্স স্কোয়ার মানে 1 পাওয়ারে বাড়লো x³/3 প্লাস 3 তো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনে যখন প্রোডাক্ট আকারে থাকে সে বেরিয়ে আসে। এক্সের যদি আমি ইন্টিগ্রেশন করি কত, পাওয়ারে 1 বাড়লো, তাহলে ওই আগের ফর্মুলা অনুযায়ী পাওয়ারে 1 বাড়লো 2, সেটা নিচে বসলো প্লাস 5 ইন্টিগ্রেশন ডিএক্সগুলো যোগ করলে আমরা এক্স পাই, তাহলে ইন্টিগ্রেশন 5 ডিএক্স মানে 5x, লিমিট চাপলো 3 to 6। এইবারে দেখো সেইখান থেকে আমরা কি করতে পারছি, সমান সমান আগে আমরা কি করব, এই যে আমরা এই জায়গাটা একটুকু বলে নিই যে এই যে আমাদের ইন্টিগ্রেশন এই যে এর আগে এসেছিল ফাংশানটা ওই যে ডি অফ fx a to b সমান সমান fx dx, এই রকম ধরনের একটা জায়গা পর্যন্ত আমরা এসেছিলাম লিমিট a to b। এটা সমান সমান ডি অফ fx মানেই fx ছিল, সমান এখানে কি এসেছিল a to b সমান a to b ইন্টিগ্রেশন fx dx। দেখো এইখানে এই যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কেমন হবে, প্রথমে আপার লিমিট বসাবো এফ অফ বি মাইনাস এফ অফ এ। তোমরা যখন ক্যালকুলাসে পড়বে তখন দেখবে অন্য ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো থাকছে না, দুটো প্রান্তীয় মান ফাংশনটার প্রান্তীয় মানের ডিফারেন্সটা এখানে চলে আসছে, এখানেও তাই। তাহলে এখন আমরা কি করব, এটা পর্যন্ত হলো দিয়ে প্লাস সি বসিয়ে দিলে ইনডেফিনিট ইন্টিগ্রালটা হয়ে যেত, কিন্তু আমাদের তো লোয়ার লিমিট আছে আপার লিমিট আছে, 3 হলো লোয়ার লিমিট 6 হলো আপার লিমিট, তাদের দেওয়া আছে, তাহলে আমাদের বসাতে হবে। আগে কী করতে হবে, এফ বি মানে আপার লিমিট বসিয়ে দেখি কত আসছে, তাহলে 2/3 ইন্টু আপার লিমিট মানে 6³ প্লাস 3/2 আপার লিমিট মানে 6² প্লাস 5 ইন্টু 6, তার মানে এই যে এখানে আমরা এই যে এফ বি দেখলাম সেটা হয়ে গেল। তারপরে কি আছে, তারপরে মাইনাস দিয়ে আমাকে এফ এ করতে হবে, এ মানে কত এখানে 3, তাহলে কত থাকছে দেখো 2/3 ইন্টু 3³ প্লাস 3/2 প্লাস তো নয় আমার মাইনাস চলে এসছে ফর্মুলা অনুযায়ী, 3/2 ইন্টু 3³ মাইনাস 5 ইন্টু 3। তা দেখো এখান থেকে আমরা বলতে পারি 2/3 ইন্টু 6 6 36, 6 36 216 প্লাস 3/2 ইন্টু কত 36 প্লাস 30 মাইনাস 2/3
ইন্টু 3 কিউব মানে 27 মাইনাস 3 ইন্টু 27 মাইনাস 15। দেখো কী দাঁড়াচ্ছে, 3 72 কেটে গেল, তাহলে 72 দুগুণ কত হলো 144। 2 18 কাটলো, 3 18 কত হলো 54 প্লাস 30, 3 9 27 মাইনাস 18 মাইনাস কত হলো 81। 3 ইন্টু 3 কিন্তু এইখানটাই কত ছিল 3 কিন্তু এটা স্কোয়ার হবে, আগেরটা ছিল কিউব, এটা স্কোয়ার। তাহলে 3 3 9, 3 9 27/2 মাইনাস 13.5 মাইনাস কত দাঁড়ালো দেখো মাইনাস 15। এবার প্লাসগুলো দেখে নাও কত 144 প্লাস 54 198 228 মাইনাস 33 46.5 মাইনাস 46.5 সমান সমান 181.5 181.5। সুতরাং আমরা উত্তরে পৌঁছে গেলাম। এরপরে আরও কিছু ইন্টিগ্রেশন কেমন আসে সেটা দেখার চেষ্টা করি। ডিডিএক্স অফ লগ এক্স সমান তোমরা জানো, ডিডিএক্স অফ লগ এক্স সমান জানো তোমরা ইট ইজ 1/x। তাহলে দেখো আবার একইভাবে বলতে পারি, অতএব কি লিখতে পারি, ডি অফ লগ এক্স সমান 1/x ডিএক্স। এবার আমরা ইন্টিগ্রেশন সাইন পুট করে দিই, ডি অফ লগ এক্স মানে কিন্তু লগ এক্স প্লাস সি করে দিলাম সমান ইন্টিগ্রেশন 1/x ডিএক্স। খুব ইম্পর্ট্যান্ট ইন্টিগ্রাল, এই ভ্যালুটা আমরা প্রচুর প্রকাশ করব, মানে ln অফ মড এক্স অ্যাকচুয়ালি লেখা উচিত, ln অফ মড এক্স। হ্যাঁ, এটা ln এক্স, যদি ln মানে লগ টু দি বেস ই জানো, ইন্টিগ্রেশন 1/x ডিএক্স সমান ln অফ মড এক্স প্লাস সি, এটাই বলবো আমরা। নেক্সট, তাই এটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট ফর্ম, বারবার প্রয়োগ করবো আমরা বিভিন্ন ক্ষেত্রে। এরপরে দিয়েছে ইন্টিগ্রেশন তোমার 1/x² প্লাস s² ইন্টু ডিএক্স। এটা একটু দেখি কি করে ইন্টিগ্রেশনটা করা যায়। এখানে আমরা একটা ছোট্ট পুট করে নিচ্ছি। এই রকম স্কোয়ার আকারে যোগ থাকলে না একটা ইন্টিগ্রেশন করার বিশেষ ফর্মুলা হলো x = a tan থিটা বসিয়ে নাও। x = a tan থিটা হলে তোমার ডিএক্স কত হবে, ডিএক্স সমান a sec² থিটা ডি থিটা। আর ট্যান থিটা যখন বসিয়েছো এখান থেকে তুমি বুঝতে পারছো, এখান থেকে তাহলে থিটা সমান কত ট্যান ইনভার্স x/a, এটাও বলা যাবে। তা দেখো এখানে বসিয়ে দিলাম পুট, কত পুট করলাম x = a tan থিটা। তাহলে দেখো কী হলো, উপরে ডিএক্স, ডিএক্সের জায়গায় কত লিখবো a sec² থিটা ডি থিটা। নিচে কত হলো, এক্সের জায়গায় a tan থিটা, তাহলে a² tan² থিটা প্লাস a² সমান সমান দেখো উপরে sec² থিটা, নিচে কি থাকলো a² কমন যাক, tan² থিটা প্লাস 1, ওপরে একটা ডি থিটা দেবে। এই ডি থিটা বাদ হয়ে গেলে ইন্টিগ্রেশন কিন্তু ভুল হয়ে যাবে। ভ্যারিয়েবল অনেক সময় ভুল হয়, অনেক ছেলে অঙ্কে কম নম্বর পেয়ে বুঝতে পারে না কী করে ভুল হলো। এইটা একটা কিন্তু জায়গা মাথায় রাখতেই হবে তোমাকে, a sec² থিটা বাই a², 1 প্লাস tan² থিটা মানেও তো সেই sec² থিটা, ওপরে একটা কি থাকবে ডি থিটা ডেফিনেটলি থাকবে। এইবারে কি দাঁড়াচ্ছে দেখো, উপরে নিচ থেকে sec² থিটা কেটে গেল, 1/a ডিএক্সগুলো যোগ করলে যদি আমি এক্স পাই, তাহলে ডি থিটাগুলো যোগ করলে কি পাবো থিটা প্লাস সি। কিন্তু থিটা সমান আমরা দেখেছি ট্যান ইনভার্স x/a, বসিয়ে দিই, তাহলে দিস ইজ ইকুয়ালস টু 1/a ট্যান ইনভার্স x/a প্লাস সি। কোন ইন্টিগ্রেশন ছিল, ইন্টিগ্রেশন 1/x² প্লাস a² সমান 1/a ট্যান ইনভার্স x/a। এটাও তোমাকে একটু মাথায় রাখতে হবে। কিন্তু মনে রাখা খুব সহজ, যখনই x² প্লাস a² আছে, মাঝে প্লাস আছে, দুটো স্কোয়ার আছে, এ কিন্তু কনস্ট্যান্ট, এক্স কিন্তু ভ্যারিয়েবল, এবং ইন্টিগ্রেশনে অবশ্যই এখানে ডিএক্স আছে, তাহলে dx/x² প্লাস a² ইন্টিগ্রেশন হলে হবে কত, রেজাল্ট 1/a ট্যান ইনভার্স x/a। নেক্সট দেখো, রুটের মধ্যে একটা ফর্ম আছে, √a² - x²।
এই রকম ক্ষেত্রে এক্সের জায়গায় আমরা হয় এ সাইন থিটা বসাবো, না হয় এ কস থিটা বসাবো। যখন তোমরা ইন্টিগ্রেশন করবে দেখবে এইভাবেই এগোতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা বসিয়ে নিলাম এ সাইন থিটা, এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা বসালে ডিএক্স কত, এ কস থিটা ইন্টু ডি থিটা। তাহলে দেখো এইবার ইন্টিগ্র্যান্ডটা আই যদি বলি তাহলে আই সমান সমান আমাদের কত হলো, দেখো ডিএক্সের জায়গায় বসাচ্ছি, কত বসাচ্ছি ডিএক্সের জায়গায়, এ কস থিটা ইন্টু ডি থিটা। নিচে কত থাকলো দেখো তো, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। নিচে যদি আমরা এইবারেতে এই এ স্কোয়ারটাকে কমন নিয়ে নিই তাহলে কি হবে দেখো, এ কস থিটা ডি থিটা। নিচে দেখো এ স্কোয়ারটা রুটের বাইরে এলে এ নিল, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে রুট ওভার অফ কস স্কোয়ার থিটা। আর কস স্কোয়ার থিটাটাকে যদি আমরা বাইরে বের করে নিই তাহলে কি হবে দেখো, এইখানেতে ইন্টিগ্রেশনটা এখন দাঁড়ালো যে এই এ কেটে গেল, উপরে হলো কস থিটা ডি থিটা, নিচে হলো আবার কস থিটা। তাহলে শেষ পর্যন্ত ইন্টিগ্রেশনটা কষে আমাদের হাতে কী এলো, ইন্টিগ্রেশনটা এটা সমান সমান দেখো আসছে ইন্টিগ্রেশন ডি থিটা, ডি থিটা মানে ইন্টিগ্রেশন করলে থিটা প্লাস সি। হোয়াট ইজ থিটা, দেখো আমরা ধরেছি এক্স ইকালস টু এ সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান সমান কত, এক্স বাই এ। তাহলে থিটা সমান কত, সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কী এলো এখান থেকে সমান সমান কত এলো, সাইন ইনভার্স কত এলো এক্স বাই এ প্লাস সি। ইনডেফিনিট ইন্টিগ্রাল বলে সি দিলাম, সেটা কি না ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এইবার দেখো আমরা আরেকটা ইন্টিগ্রেশনে যাচ্ছি, এটা এক্সপোনেনশিয়াল ফাংশানের ই টু দি পাওয়ার দিয়ে দেওয়া আছে আমাদের। এটাতে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেটা দেখার চেষ্টা করি। তা দেখো এইখান থেকে আমাদের দেওয়া আছে ই টু দি পাওয়ার ফর্মে, ই টু দি পাওয়ার 3x ইন্টু ডিএক্স। এবার দেখো এই ক্ষেত্রে আমরা জানি ই টু দি পাওয়ার এম এক্স ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স করলে কী হতো বলো তো, এম ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে ডি অফ ই টু দি পাওয়ার এম এক্স সমান এম ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ডিএক্স। এম তো কনস্ট্যান্ট, বাইরে থাক না। তাহলে এখানে দেখো এখানে কি দাঁড়ালো দেখো, ডি অফ ই টু দি পাওয়ার এম এক্স মানে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি। এই এমটা ই টু দি পাওয়ার এম এক্স এলো, এই এম দিয়ে আমরা ভাগটা করে দিই আগে। তাহলে 1 বাই এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্সের জায়গায় আমরা কি বসাতে পারি দেখো, ইন্টিগ্রেশন করলে যা ছিল ই টু দি পাওয়ার এম এক্স লিখে দিলাম, নিচে ওই কনস্ট্যান্টটা বসে গেল। তাহলে ই টু দি পাওয়ারের ফর্ম এটা, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই ই। সেইভাবে এখানেও আমরা অ্যাপ্রোচটা করি। তাহলে এটা কত হলো, ই টু দি পাওয়ার 3x বাই 3, লিমিট কত 1 to 2। তাহলে কী হলো দেখো, আপার লিমিট আগে বসাবো, 1-3 কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি। আপার লিমিট 2 যখন বসাচ্ছি ই টু দি পাওয়ার 6 হলো, মাইনাস দিয়ে লোয়ার লিমিট এক্সের জায়গায় 1 বসালে হলো ই টু দি পাওয়ার 3। এবার তুমি বলবে কনস্ট্যান্ট, হ্যাঁ প্লাস সি প্রথমটায় আসতো, পরেরটায় মাইনাস সি কেটে যেত, সেই জন্য তাকে আর বসালাম না। ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে কনস্ট্যান্ট কেটে যায়, তাই হলো কত এলো আমাদের 1/3 1/3, আর কত এলো 1/3 ই টু দি পাওয়ার 6 মাইনাস ই টু দি পাওয়ার 3। এরপরে আরেকটা ইন্টিগ্রেশনে যাচ্ছি, ইন্টিগ্রেশন 1 to 2 ডিএক্স বাই 3x প্লাস 4। দেখো এইখানেতে আমরা একটা কথা বলি যে আমরা দেখেছি একটু আগে ডিডিএক্স অফ লগ এক্স বাই এলএন এক্স কত এসেছিলো বলো তো, 1/x। তাহলে ডি অফ এলএন এক্স সমান 1/x ডিএক্স, 1/x ডিএক্স। এইবার যদি আমরা ইন্টিগ্রেশন সাইন পুট করে দিই
তাহলে দেখো ইন্টিগ্রেশন 1/x dx সমান সমান কত হলো ln x প্লাস সি। তাহলে তো ইন্টিগ্রেশনের এটা রাস্তাতে দাঁড়িয়ে আছে 1/x dx, তার মানে কি এক্স নিচে আছে, তার ডিফারেন্সিয়েশন ডিএক্স আছে, তাহলে এই ফর্ম নিচে যে ফাংশনটা আছে তারই ডিফারেন্সিয়েশন উপরে আছে। এটা আমরা এই রকম ফর্মটা দেখে তো বলতেই পারি যে এই ফর্মটা কেমন ফর্ম, ইন্টিগ্রেশন কি আছে 1/fx আর ওটা ডি অফ এফএক্স, এই এফএক্সের জায়গায় এক্স বসাও, তাহলে 1/x dx, এটা ইন জেনারেল ফর্ম। তাহলে কি হলো, নিচে যে ফাংশন আছে তার ডিফারেন্সিয়েশনটা যদি ওপরে থাকে তাহলে ইন্টিগ্রেশন করলে আমি পাবো লগ এক্স। দেখো এখানে এখানে কী সমস্যা আছে, নিচে ফাংশন কত আছে 3x প্লাস 4, তার ডিফারেন্সিয়েট করো তো ডি অফ 3x প্লাস 4, তাহলে হলো 3dx, কিন্তু আমার আছে কত অনলি dx ওপরে, উপরে তো দরকার তাই না ডি অফ এফ এক্সকে, তাহলে 3dx দরকার আছে dx, তাহলে 3 দিয়ে গুণ করলাম, আবার 3 দিয়ে আমি ভাগও করে দিলাম। তাহলে দেখো তো এই পার্টটা নিচে এফ এক্স, উপরে কত আছে, উপরে আছে ডি অফ এফ এক্স, তাহলে লগ এক্সে আসবে, আর 1/3 বেরিয়ে এলো, তাহলে 1/3 ln মড কত 3x প্লাস 4। এবার লিমিট বসিয়ে দাও, কত কত লিমিট 1 to 2 সমান সমান 1/3 বাইরে থাক, কমন গিয়ে তো সবসময় পড়েই থাকবে। এবার আপার লিমিট বসাও, এক্সের জায়গায় 2 বসাও, তাহলে কত হলো ln 3 দুগুণ 6 প্লাস 4 10 মাইনাস লোয়ার লিমিট বসাও ln 7, দ্যাট ইজ ইউর কত হলো 1/3 ln 10/7, তাহলে 1/3 ln কত দাঁড়ালো 10/7। সুতরাং এইভাবে আমরা খুব সহজ করে ইন্টিগ্রেশনগুলো শিখে নিতে পারছি। এখানে আমরা যে যে ফর্মুলাগুলো ব্যবহার করছি সেগুলো তোমাদের একটু ভালো করে লক্ষ্য করে যেতে হবে, তাহলেই তোমরা নিজেরা ধীরে ধীরে একটু প্র্যাকটিস করলেই খুব সহজভাবে ইন্টিগ্রেশনগুলো করে দেবে। এইবার দেখো তোমরা একটা পরিচিত আকার পেয়েছো, তোমরা যখন ওই ক্লাস 8-এ পড়েছিলে গ্র্যাভিটেশনাল ফোর্স দেখেছিলে না, দুটো মাস, একটা ক্যাপিটাল এম আর একটা স্মল এম, এক্স দূরত্বে থাকলে ফোর্স কত হয়েছিল gmm/x²। এবার তাকে ডিএক্সের উপর ইন্টিগ্রেশন করেছি। এখানে জি কি মহাকর্ষীয় ধ্রুবক, এম কি বস্তুর ভর, প্রথম বস্তুর, স্মল এম কি দ্বিতীয় বস্তুর ভর, তাহলে জিএমএম এই পুরোটাই কিন্তু একটা ধ্রুবক x² এই আকারে আছে। তুমি যখন ইন্টিগ্রেশন 1/x² dx করবে, একটু আগে 1/x dx এর রাস্তাটা জানো, এটাকে তো সহজ ব্যাপার, এটাও তুমি জানো x⁻² dx। আমি বলেছি ইন্টিগ্রেশন x⁻n dx যেমন করো, পাওয়ারে নেগেটিভ হলেও তো করা যাবে, তারপরে কী হবে ইন্টিগ্রেশন করলে পাওয়ারে 1 বেড়ে যাবে, তাহলে x⁻² প্লাস 1 মানে -1, যা পাওয়ারে এলো সেটা বসলো প্লাস সি। সুতরাং এইখানে দিস ইজ ইকুয়ালস টু হোয়াট, ইকুয়ালস টু -1/x প্লাস সি। তাই দেখো এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা এভাবে বসিয়ে নিতে পারি, জিএমএমটা তো কনস্ট্যান্ট, তাই তাকে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন 1/x² dx সমান কত এলো -1/x প্লাস সি, তাহলে এটা -1/x, সি আর কোর্স দিচ্ছি না কারণ আমাদের ইন্টিগ্রেশনটা কিন্তু ডেফিনিট ইন্টিগ্রেশন, আপার লিমিট এবং লোয়ার লিমিট কেটে যাবে বলে। তাহলে এটা কত হলো, আগে আপার লিমিট বসায় হলো মাইনাস, জিএমএম কনস্ট্যান্ট থাকলো বাই আর, লোয়ার লিমিট বসে এখানে মাইনাস আছে, লোয়ার লিমিটের মাইনাসে মিলে প্লাস হলো জিএমএম বাই ইনফিনিটি, 1/∞ মানে 0, সো এই টার্মটা, দিস টার্ম উইল গিভ ইউ অনলি 0, সো দ্য রেজাল্ট ইজ -GMM/r। খুব মজার ব্যাপার, এটা ফোর্স ইন্টু ডিএক্স ডিসপ্লেসমেন্ট মানে ওয়ার্ক ডান, তার মানে স্মল এম মাসকে নিয়ে আসছে অসীম দূরত্ব থেকে, এই যে অসীম থেকে কোথায় আরে কতটা কাজ করতে হবে সেটাই তুমি কষে ফেললে এখানে। এরপরে আরেকটা ফাংশন দেখা যাচ্ছে m⁻² dx, তোমরা অলরেডি হয়তো পড়েছো, এক্স ব্যাসার্ধের বৃত্তপথে কোনো বস্তু যদি ঘোরে, if any particle revolves in a circle of radius x, then the centripetal force acting on the particle is
m omega square x. So এখানে m omega square x into dx. It is rotating with uniform speed. It is supposed that it is rotating with uniform speed. Then m omega square equals to constant. তাহলে দেখো পড়ে থাকলো কে x dx, ইন্টিগ্রেশন x dx। তোমরা তো দেখেছো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মানে কত হয়, পাওয়ারে একবারে নিচে সেটা বসে প্লাস সি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এখানেও তাই হবে, ওমেগা স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে বের করে দিই, এক্সের জায়গায় কত হলো, পাওয়ারে এক বাড়লো, পাওয়ারে ছিল এক হলো দুই, নিচেও সেই দুই বসলো, 0 to x। তাহলে দেখো এখানে কত হলো, এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই টু মাইনাস 0। সো দ্য রেজাল্ট ইজ এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই টু। এভাবে খুব সহজে ইন্টিগ্রেশন করে ফেলতে পারো, নতুন শিখছো বলে ঘাবড়াবার বিশেষ কিছু নেই। এইখানে আর একটা ফাংশান দিয়েছে, এই ফাংশানগুলো পরে তুমি ফিজিক্স পড়তে পড়তে বিভিন্ন ক্ষেত্রে পেয়ে যাবে। এখানে কি বলছে, এখানে দেখো এম এস ডি থিটা, তোমরা দেখেছো তো এইচ সমান এম এস টি হয় না, হিট টেকেন অর হিট লস্ট, সেই রকম টি টেম্পারেচারের ডিফারেন্স না হয় ডি থিটা হলেই ওই উপরটা পেয়ে যাচ্ছে এম এস ডি থিটা। তার মানে দেখো মাস অফ দ্য বডি এম কনস্ট্যান্ট, এস ছিল, এস যদি স্পেসিফিক হিট বলো তাহলে এম এস এটাও কিন্তু কনস্ট্যান্ট। এইবার মজা দেখো থিটা জিরো, এই থিটা জিরোকে পড়ে দেখবে এটাকে বলা হয় সারাউন্ডিংস টেম্পারেচার, এটাও কনস্ট্যান্ট। সুতরাং ইকুয়েশনে ভ্যারিয়েবলকে কে বলো তো ডি থিটা বাই থিটা। দেখো দেখেই লোভ হচ্ছে যে নিচে যে আছে তার ডিফারেন্সিয়েশন ওপরে আছে কি না দেখি, ওই যে ওই ফর্মটা তোমরা নিশ্চয়ই চিনে ফেলতে পারছো যে ইন্টিগ্রেশন 1/x dx সমান সমান ln অফ মড এক্স প্লাস সি, এই ফর্মে মনে হচ্ছে যাওয়া যাবে, নিচের ডিফারেন্সিয়েশন ওপরে আছে কিনা। তাহলে দেখো এখন ডি অফ থিটা মাইনাস থিটা জিরো সমান দেখো ডি থিটা, কারণ থিটা জিরো নিজে তো কনস্ট্যান্ট আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো হয়। তাহলে দেখো উপরে সেই ডি থিটাই আছে, নিচে থিটা মাইনাস থিটা জিরো আছে, যার ডিফারেন্সিয়েশনটা উপরে আছে। সো এম এস কনস্ট্যান্ট বেরিয়ে এলো। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মানে এলএন অফ মড এক্স, তাহলে এলএন কত হলো থিটা মাইনাস থিটা জিরো। তাহলে দেখো এবার আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হবে, আগে আপার লিমিট বসুক, এম এস বাইরে থাকলো, তাহলে কত হলো এলএন থিটা টু বসুক থিটার জায়গায়, থিটা ভ্যারিয়েবল, থিটা জিরো কিন্তু কনস্ট্যান্ট মনে রাখবে, মাইনাস এলএন থিটার জায়গায় বসুক থিটা ওয়ান মাইনাস থিটা জিরো, ব্র্যাকেট আমাদের ক্লোজড হলো, সমান সমান এম এস লগ এ মাইনাস লগ বি মানে লগ অফ এ বাই বি এলএন থিটা টু মাইনাস থিটা জিরো বাই কত হলো থিটা ওয়ান মাইনাস থিটা জিরো। সুতরাং এটাও আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারলাম। এগুলো ইন্টিগ্রেশন করা হলো কিছু কিছু কৌশলে, যেগুলো ফর্মুলা বলছে সেগুলোই তোমাদের মনে রাখতে হবে, অন্যথায় তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান যেখানে পাবে সেই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু তোমরা করে যাবে, যেমন যেখানে পেয়ে যাবে। তাহলে এরপরে আমাদের ইন্টিগ্রেশন সংক্রান্ত একটা ধারণা যখন চলে এলো, তখন আমাদের এখন দেখার আছে যে কখন ডিফারেন্সিয়েশন করব আর কখনই বা আমরা ইন্টিগ্রেশন করব। এই জায়গাটা আমাদের কিন্তু একটু ক্লিয়ার করে নিতে হবে যে আমরা দুটো জায়গা পেলাম, একটা ইন্টিগ্রেশন একটা ডিফারেন্সিয়েশন। নতুন নতুন কথা, ডিফারেন্সিয়েশনের মধ্যে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট পেয়েছি, ওই ডিওয়াই ডিএক্স এরকম ফর্ম দেখেছিলাম, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স এরকম পেয়েছিলাম। এখানে দেখো এস অ্যাজ এ ফাংশন অফ যদি টি থাকে, দিয়ে বললো ভেলোসিটি বের করো, তাহলে তুমি বুঝতেই পারছো ডিএস ডিটি বের করতে হবে, ডিএস ডিটি সমান কত। ভি অ্যাজ এ ফাংশন অফ টি আছে, বললো অ্যাক্সিলারেশন বের করো, এ সমান সমান ডিভিডিটি, দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ নোন অ্যাজ অ্যাক্সিলারেশন। তাহলে দেখো এই এসকে যদি আমি এস অ্যাজ এ ফাংশন অফ টি দেওয়া আছে, তাকে যদি আমি কী করে ফেলি, তাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে ফেলি, তাহলে ইনস্ট্যান্ট ভেলোসিটি ভি পেয়ে যাব। আবার ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টি দেওয়া থাকলে তার যদি ডিফারেন্সিয়েট করি ইনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন পাবো। ইনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বলছি মানে এই অ্যাক্সিলারেশনটাও ইন টার্মস অফ টি থাকতে পারে, কনস্ট্যান্ট থাকতে পারে। কনস্ট্যান্ট থাকলে ব্যাপার নেই, যখনই যা টি এর মান বসাই সবসময় এক। যদি ভ্যারিয়েবল হয় তাহলে টি এর মান বসালে, টি এর বিভিন্ন মান বসালে সেই মুহূর্তে বস্তুটির অ্যাক্সিলারেশন কত, পার্টিকেলের অ্যাক্সিলারেশন কত ইমিডিয়েটলি আমরা পেয়ে যাব।
এবার আমরা যেটা বললাম এটা একটু প্রয়োগ করে ফেলি, খুব পরিচিত ইকুয়েশন এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওই যে ওয়ান ডাইমেনশনাল মোশন, একমাত্রিক গতি, একটা বস্তু একটা সরল রেখায় যাচ্ছিল, তার প্রাথমিক বেগ ছিল ইউ, ওটা একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এতে গিয়েছে, তাহলে তার টি সময়ে যে ডিসপ্লেসমেন্ট এস টি ইকুয়েশন এস ইকস টি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পেয়েছি। বললো এর ভেলোসিটি বের করো, তাহলে কী করবো? এস অ্যাজ এ ফাংশন অফ টি দেওয়া আছে এই আকার, তাহলে ডিএসডিটি করতে বলেছি, তাহলে সেটা ঠিক বলেছি কিনা আমরা এখন ভেরিফাই করে নিই। সেটা ভেরিফাই করতে গেলে দেখো লিখবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টি, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি বোথ সাইডস বললে ভালো হয়। উই গেট কী পাচ্ছি? ডিএসডিটি। তাহলে এখানে বাম পক্ষে হলো ডিএসডিটি। আচ্ছা দেখো, ইউ ইনিশিয়াল ভেলোসিটি অ্যাট টাইম টি ইকুয়ালস টু জিরোতে একটা বস্তু যা বেগ থাকে দ্যাট ইজ এ কনস্ট্যান্ট, সো ইউ কনস্ট্যান্ট থাকলো, টি এর নিজের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন ওয়ান প্লাস হাফ এ, এটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের কেস ছিল, সো এ ইজ অলসো এ কনস্ট্যান্ট, টি স্কোয়ারের হলো টোয়াইস টি। তাহলে কী দাঁড়ালো? এই ভি সমান কত দাঁড়ালো? ইউ প্লাস কত গো? এটি। দেখো চেনা পরিচিত ফর্ম, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি দাঁড়িয়ে গেল। এবার দেখো যদি টি ইকুয়ালস টু জিরো বসায় ভি সমান ইউ, প্রাথমিক বেগ পাবো। টি ইকুয়ালস টু ওয়ান বসায় ভি সমান ইউ প্লাস এ, তার মানে যাত্রা শুরু করে 1 সেকেন্ড পরে বেগ কত পাবো। এইভাবে বিভিন্ন ইনস্ট্যান্টে ভেলোসিটিও এখান থেকে আমরা ডিটারমিন করে ফেলতে পারবো। এইবারে দেখি দ্বিতীয় কথা, ভেলোসিটির এক্সপ্রেশন অ্যাজ এ ফাংশন অফ টাইম দেওয়া থাকলে ইউ মে ক্যালকুলেট দ্য অ্যাক্সিলারেশন। হাউ টু ক্যালকুলেট ইট? ডিভিডিটি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, বোথ সাইডস ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টি। তাহলে ডিফারেন্সিয়েটিং, আমি পুরোটা লিখছি না, উইথ রেসপেক্ট টু টি উই গেট কি পাচ্ছি? ডিভিডিটি। ইউ ইজ এ কনস্ট্যান্ট, ইউ ইজ দ্য initial velocity. That is the velocity at time t equals to 0. That must be a constant. And a is uniform acceleration in this type of motion. So a is also a constant. So differentiation of u yields u 0, and differentiation of at, a is a constant. It should remain unchanged, and ddt of t equals to 1. So this is a. What do you get? What is the result? dvdt equals to a, and a is a constant. So uniformly accelerated motion, এটাও বুঝতে পারলাম। তাহলে কখন ডিফারেন্সিয়েশন প্রয়োগ করব? যদি এস অ্যাজ এ ফাংশন অফ টি থাকে, তাহলে সেখান থেকে যদি ভি ভেলোসিটি চাই, তাহলে আমরা ডিএসডিটি করব। ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ যদি টি থাকে, আমার যদি অ্যাক্সিলারেশন চাই, তাহলে আমি ডিভিডিটি করব। খুব সহজ রাস্তা। তাহলে ডিফারেন্সিয়েশন করতে করতে এস এর ডিফারেন্সিয়েশন করলে, এস ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি করলে পাচ্ছি ভি, ভি এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি করলে পাচ্ছি এ অ্যাক্সিলারেশন। এখানে কনস্ট্যান্ট হলো, যদি এখানে সম্পর্কটা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি না করে এটি স্কোয়ার হতো, তাহলে এটা হতো 280, তাহলে দ্যাট মে বি এ ফাংশন অফ টি, টি হতেই পারে। কিন্তু এইভাবে এস থেকে ভি অর্থাৎ ইনস্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট থেকে ইনস্ট্যান্ট ভেলোসিটি পাবো, ভেলোসিটি ডিফারেন্সিয়েট করলে ইনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন পাবো, অ্যান্ড সো অন। দ্যাটস দ্য প্রসিডিওর। এইবার হোয়েন ইন্টিগ্রেশন ইজ অ্যাপ্লাইড, এইটা আমরা দেখব উল্টো রাস্তা। বলেছি অ্যান্টি ডিফারেন্সিয়েশন, তাহলে এস থেকে ভি পাওয়ার রাস্তা ছিল কী ছিল? ডিফারেন্সিয়েশন। তাহলে আমি যদি ভি দেওয়া থাকে, উল্টো রাস্তায় অ্যান্টি ডিপ করলেই, অ্যান্টি ডিফারেন্সিয়েশন করলেই ভি থেকে আমি কিন্তু পেয়ে যাবো এসকে। তাহলে দেখো এস থেকে, এসের এক্সপ্রেশন থেকে ভিতে যেতে গেলে ডিফারেন্সিয়েশন দরকার। কিন্তু যদি আমার ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম দেওয়া থাকে, অ্যান্টি ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ ইউর ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে এসকে পাবো। খুব ইম্পর্ট্যান্ট কথা। অনুরূপভাবে দেখো উল্টো রাস্তায়, একটু আগে বললাম ভি অ্যাজ এ ফাংশন অফ টি দেওয়া আছে, তুমি ডিভিডিটি করলে পরে পাচ্ছ অ্যাক্সিলারেশন। তার মানে ভি থেকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, কাকে পাচ্ছি? ডিফারেন্সিয়েট করলে পরে আমরা কিন্তু অ্যাক্সিলারেশনকে পাচ্ছি। আর এই অ্যাক্সিলারেশনের যদি আমরা কী করি? ইন্টিগ্রেশন করি, কাকে পাবো? ভিকে পাবো। শুধু তো বললে হলো না, আমরা করে দেখি কী করে পাচ্ছি। তাহলে এইরকম আমাকে ধরো দেওয়া আছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আমরা খুব নোন ইকুয়েশান নিচ্ছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয় বুঝতে। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ইকুয়েশানে তুমি জানো
বুঝে নিতে হয় যখন ইন্টিগ্রেশন করবে, ডিফারেন্সিয়েশন করবে। আগে ইকুয়েশনে তাকাবে, দিয়ে দেখবে কোনটা কোনটা কনস্ট্যান্ট আছে, কোনটা কোনটা ভ্যারিয়েবল আছে। কারণ কনস্ট্যান্টের ক্ষেত্রে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করার নিয়ম একরকম, ভ্যারিয়েবলের আরেক রকম। সুতরাং তোমাকে আগে দেখে নিতে হবে যে আমার কোনটা কনস্ট্যান্ট কোনটা ভ্যারিয়েবল। এবার দেখো ভি থেকে কাকে চাই, তোমাকে বললো এস বের করো, ডিসপ্লেসমেন্ট বের করো। দেখো এস থেকে ভিতে গেলে ডিফারেন্সিয়েশন, তাহলে ভি থেকে এসে আসতে গেলে ইন্টিগ্রেশন। তাহলে ভি সমান কত, ডিএস ডিটি সমান ইউ প্লাস এটি। এবং এই ইকুয়েশনে কে কে কনস্ট্যান্ট বলো তো, ইউ আর এ। কেন দেখো, ইউ ইনস্ট্যান্ট ভেলোসিটি, ভেলোসিটি অ্যাট টাইম টি ইকুয়ালস টু জিরো। অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে যাচ্ছে বডিটা, এখানের যে ইকুয়েশানগুলো। তাহলে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন যখন নিচ্ছি তাহলে ইউ কনস্ট্যান্ট। তাহলে দেখো ডিএস সব সময় ইকুয়েশনে ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্টকে চিনে নিলাম। এবার ডিএস আছে, আমার চাই এস। ডিএসগুলো যোগ করলে তো এস পাবো। সুতরাং যোগ করার প্রসেস কি, ইন্টিগ্রেশন। কখন, ভ্যারিয়েবলটা কেমন, যদি ভ্যারিয়েবলটা কন্টিনিউয়াস হয় তাহলে ডিএসগুলো যোগ করলে আমি পেলাম এস। ইউ তো কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনটা দেখো একটু ভেঙে লিখলে দাঁড়ায় ইউ ইন্টু ডিটি। আচ্ছা এখানেও ডিএস থাক, পরের লাইনেই এস করবো। প্লাস কী হবে বলো তো, ভেঙে লিখলে সেকেন্ড টার্মটা ভেঙে লিখলে হবে প্লাস এটি ইন্টু ডিটি। তাহলে দেখো ডিএসগুলো ইন্টিগ্রেট করলে পেলাম এস, ডিএসগুলো যোগ করতে করতে এসকে পেলাম, ইউ কনস্ট্যান্ট বেরিয়ে এলো। এবার ইন্টিগ্রেশন ডিটি, ডিটিদেরকে যোগ করতে করতে যদি ডিএক্সকে যোগ করতে করতে আমি এক্সকে পাই, তাহলে ডিটিদেরকে যোগ করতে করতে টিকে পাবো, প্লাস ইন্টিগ্রেশন এটি ডিটি। এ আবার কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন এটি ডিটি, এ তো কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্ট থাকলো, বেরিয়ে এলো ইন্টিগ্রেশন টি ডিটি। তুমি তো জানো ইন্টিগ্রেশন এইরকম আকার, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তার ইন্টিগ্রেশন হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে টি এর পাওয়ার কত, ওয়ান, তাহলে তার ইন্টিগ্রেশন করলে কী হবে, এ ইন্টু টি এর পাওয়ারে এক যোগ হলো টি স্কোয়ার বাই টু প্লাস সি। তাহলে এ টি স্কোয়ার বাই টু প্লাস সি। সি হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার তুমি বলবে যে স্যার আমি তো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পেয়েছি, তাহলে সিকে কি এখানে যে জুড়ে গেল একটা এক্সট্রা টার্ম, তার কি হবে? এই জন্য কিছু কন্ডিশান দেওয়া থাকে, তাকে বলা হয় বাউন্ডারি কন্ডিশান। বাউন্ডারি কন্ডিশানটা ধরো তোমাকে বললো যে কীরকম, টি আর এস এরাই তো ভ্যারিয়েবল আমার ইকুয়েশনে, এই ইকুয়েশন যেটা পেলাম তাতে ভ্যারিয়েবল এস আর টি। তার উপরে ধরো কন্ডিশান বললো যে টি ইকুয়ালস টু জিরোতে এস ইকুয়ালস টু জিরো। তাহলে এটা একটা কন্ডিশান, এই শর্তটা, এটাকে আমরা বলছি বাউন্ডারি কন্ডিশান। সুতরাং এই বাউন্ডারি কন্ডিশান থেকে শিখে নির্ণয় করবো। দেখো কেমন, এস জিরো, টি যদি জিরো বসাও, ইউ ইন্টু জিরো প্লাস এ বাই টু ইন্টু জিরো স্কোয়ার মানে জিরো প্লাস সি। সো সি ইকুয়ালস টু জিরো। সুতরাং যে সিকে নিয়ে আমাদের ঝামেলা হচ্ছিল সে জিরো হয়ে গেছে। তাহলে কত দাঁড়ালো, এস সমান সমান আমাদের দাঁড়ালো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সুতরাং দুদিকই হলো, আমাদের এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারের ডেরিভেশনটাও হয়ে গেল। আবার আমরা কি করে ওই ইন্টিগ্রেশন করে ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন, ভেলোসিটি ইকুয়েশন থেকে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনে পৌঁছাতে পারি, সেই রাস্তাটাও দেখে নিলাম। এইবারে দ্বিতীয় রাস্তাটায় যাওয়ার চেষ্টা করি। আমরা আগে দেখেছি যে ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ কী দেওয়া থাকলে, ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম দেওয়া থাকলে ডিভিডিটি করলে পরে কিন্তু আমরা কাকে পেয়ে গেছিলাম, ডিভিডিটি করলে আমরা কিন্তু অ্যাক্সিলারেশনকে পেয়েছিলাম। এবার যদি অ্যাক্সিলারেশন দেওয়া থাকে, এ অ্যাক্সিলারেশন, একটা বডি ধরো ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে যাচ্ছে, তাহলে এ সমান ডিভিডিটি। অ্যাক্সিলারেশন দিয়ে বললো, অ্যাক্সিলারেশন দেওয়া আছে, বললো ভেলোসিটি বের করো। তোমার ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন পেয়েছিলে কী করে, ডিফারেন্সিয়েশন করে। তাহলে উল্টো রাস্তায়, অ্যাক্সিলারেশন থেকে যদি ভেলোসিটি হয় উল্টো রাস্তা হবে। উল্টো রাস্তা মানে অ্যান্টি ডিফারেন্সিয়েশন মানে ইন্টিগ্রেশন নিতে হবে। সুতরাং আমি সঙ্গে সঙ্গে এ সমান ডিভিডিটি লিখলাম। তারপরেই কি এটাকে বলে সেপারেশন অফ ভ্যারিয়েবল, ডিভি সমান এ ইন্টু ডিটি, তার কথায় পরে আসবো। এবার ডিভি থেকে ভি বের করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন করা ছাড়া উপায় নাই। ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট এ প্রসেস অফ সামেশন, আমরা বারবার বলেছি। সো ইফ ইউ ইন্টিগ্রেট ইট ইউ উইল গেট ভি। এ কিন্তু কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ডিটি মানে টি প্লাস সি। বলে সি স্যার ভি ইকুয়ালস টু দি ইউ প্লাস এটি জানি, তাহলে এটাকে নিয়ে কী হবে? দেখো এইখানে আরেকটা ব্যাপার আছে। দেখো অ্যাট টি ইকুয়ালস টু জিরো তোমাকে ধরো বলে দিয়েছে ভি ইকুয়ালস টু জিরো, এটাকে তো বলে বাউন্ডারি কন্ডিশন। সো বাউন্ডারি কন্ডিশন, আচ্ছা ভি ইকুয়ালস টু ইউ, ধরো স্থির অবস্থা থেকে যাত্রা না শুরু করে প্রাথমিক বেগ নিয়ে গিয়েছে। তাহলে দেখো তো কী হলো,
ভি ইকুয়ালস টু ইউ এ ইন্টু 0 প্লাস সি, তাহলে সি সমান ইউ, সি সমান ইউ যদি আমরা বসিয়ে দিই তাহলে পেয়ে গেলাম, দেখো এখান থেকে এই কন্ডিশান পুট করলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আরেকটা রাস্তা শিখিয়ে দিই, আরেকটা ইকুয়েশন খোঁজা মারছে তোমাকে, তুমি বললে যে স্যার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি পেলাম, আমরা একটু আগে পেয়েছি এস ইকুয়ালস টু কত পেয়েছি ইন্টিগ্রেশনের মাধ্যমে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা পেয়ে গেছি। আমরা আর একটুখানি কৌশল অবলম্বন করব, তোমাদের নিশ্চয়ই এখন ওই ইকুয়েশনটার কথা মনে পড়ছে যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as কি এভাবে আসবে, হ্যাঁ আসবে, উত্তর সেটাই, সেই উত্তরে পৌঁছাবার চেষ্টা করি। দেখো এ সমান তোমরা কি জানো, এ সমান হলো ডিভি ডিটি। আচ্ছা এটা আমরা তো এরকমও লিখতে পারি ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি। আচ্ছা যদি এটা লেখা যায় ডিএস দিয়ে গুণ ভাগ করলাম আর কি, তাহলে এটা ডিভি ডিএস থাকলো, ডিএস ডিটি মানেই তো ভি, সো এ সমান ভি ডিভি ডিএস, তাহলে এ সমান সমান ভি ডিভি ডিএস। এখানেও তাহলে আমাদের ধরো এ দেওয়া আছে, এ কনস্ট্যান্ট সমান সমান কত দেওয়া আছে ভি ডিভি ডিএস, কত দেওয়া আছে ভি ডিভি ডিএস। কখন লিখবো এটা, যদি দেখো তোমার ভি অ্যাজ এ ফাংশান অফ টি, তাহলে অ্যাক্সিলারেশন বের করবে কী করে ডিভি ডিটি করে। আর যদি ভি অ্যাজ এ ফাংশান অফ এস থাকে তাহলে তুমি লিখবে বুঝলে এ সমান ভি ডিভি ডিএস। তাহলে অ্যাক্সিলারেশন বের করার দুটো রাস্তা আমরা পেলাম, যদি ভি অ্যাজ এ ফাংশান অফ টি থাকে এ সমান ডিভি ডিটি, আর যদি ভি 2 নম্বর অ্যাজ এ ফাংশান অফ এস থাকে তাহলে অ্যাক্সিলারেশন সমান ভি ডিভি ডিএস। অবশ্যই মনে রাখবে যদি অ্যাক্সিলারেশন কখনো অঙ্কে কষতে দেয় এই দুটোই রাস্তা আছে, তাহলে আমরা এখন ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as পেতে চাইছি, তার মানে ভি অ্যাজ এ ফাংশান অফ এস পেতে চাইছি, সুতরাং তখন এ সমান ভি ডিভি ডিএস। এবার সেপারেশান করি ভি ডিভি সমান এ ডিএস। এবার আমাকে এস পেতে হলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করে দিই। ইন্টিগ্রেশন কী করি, প্রথমে বেগ কত ছিল ইউ, পরে হলো কি ফাইনাল ভেলোসিটি ভি, সময় কত ধরো 0 থেকে এস, তাহলে কত হচ্ছে দেখো তো ভি ডিভি ভি টু দি পাওয়ার 1, তাহলে পাওয়ারে কত বাড়বে 1 বাড়বে, নিচে সেটা বসলো ভি স্কোয়ার বাই 2 ইউ টু ভি সমান সমান এ ইন্টু এ কনস্ট্যান্ট বেরিয়ে এলো ইন্টিগ্রেশন ডিএস মানে এস, তার লিমিট বসলো 0 টু এস। তাহলে দেখো পরের লাইনটা কত হলো ভি স্কোয়ার বাই 2 মাইনাস লোয়ার লিমিট বসা, আপার লিমিট বসিয়ে পেলাম, ভি এর জায়গায় এবার বসুক ইউ স্কোয়ার বাই 2 সমান সমান এস। তাহলে কি দাঁড়ালো, এখান থেকে দাঁড়ালো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান কত 2as, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। সুতরাং আমরা এই লেসনে ইন্টিগ্রেশন জানলাম এবং অ্যাপ্লিকেশন সংক্রান্ত ওই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন কখন অ্যাপ্লাই করব, কোন ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল, সেই রাস্তাটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম। নেক্সট লেসনে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন আপাতত তোমাদের যেটুকু লাগবে সেটা নিয়ে বলবো। থ্যাংক ইউ অল, এখানেই রাখছি।